সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমার আলাপের বিষয় আবারও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আলাপের বিষয়টা আমরা এভাবে বলতে পারি যে বিজেপির ভূমিধস বিজয়ে বাংলাদেশ ফ্যাক্টর কিভাবে কাজ করেছে। আমি আলাপের শুরুতে এক কথায় যদি বলি তাহলে পশ্চিমবঙ্গ যেখানে উদার অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করত, এবার হিন্দুত্ববাদের জয় জয়কার বা জয় হয়েছে। এটি একটা প্রধান ভূমিকা পালন করেছে এবং এর পেছনে বাংলাদেশের গত প্রায় 2 বছরের রাজনৈতিক অস্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিভাবে পালন করেছে আমরা পর্যায়ক্রমে আসছি। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে 2026 এক অবিস্মরণীয় বছর হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। যে রাজ্য দীর্ঘ 34 বছর বামপন্থীদের দুর্গ ছিল, যে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষ স্লোগানে উজ্জীবিত ছিল, সেখানে আজ গেরুয়া আবির। কিন্তু প্রশ্ন হলো, বামপন্থী ভাবধারার একটি রাজ্যে বিজেপির এই কালার রেভলিউশন বা ভোট বিপ্লব কিভাবে সম্ভব হলো? কেন কাজ করলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পগুলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই জয়ের কারিগর কেবল পশ্চিমবাংলার মানুষ নন, এর নেপথ্যে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। আজ আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে বাংলাদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের নির্বাচনী সমীকরণকে আমূল বদলে দিল। পশ্চিমবঙ্গকে বলা হয় একটি রেড স্টেট বা বামপন্থী রাজ্য। 2011 সালে তৃণমূল ক্ষমতায় এলেও বাংলার রাজনীতির ধরন কিন্তু বাম ঘেঁষায় রয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি সিঙ্গুর আন্দোলন থেকে শুরু করে টাটাদের তাড়ানো, বড় শিল্পের চেয়ে জনকল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া, এসবকে অনেকেই লেফট অফ লেফট বা বামপন্থীদের চেয়েও বেশি বামপন্থী বলে মনে করতেন। এমন এক রাজ্যে হিন্দু মুসলিম মেরুকরণ করাও ছিল অত্যন্ত কঠিন কাজ, কিন্তু এবারের নির্বাচন সব হিসেব উল্টে দিল। আর এর প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং বিজেপি পরিচালিত অবৈধ অনুপ্রবেশকারী বয়ান। 5 অগাস্ট 2024 বাংলাদেশের রাজনীতিতে আসে এক বড় পরিবর্তন। পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এর পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর যে হামলা এবং অত্যাচারের খবর সামনে আসে, তা পশ্চিমবঙ্গের মানুষের আবেগে চরম আঘাত হানে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে অন্যায়ভাবে জেলে ভরে রাখা এবং বিশেষ করে 2025 সালের ডিসেম্বরের সেই ঘটনা, গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড, তাকে জীবন্ত পুড়িয়ে মারার খবর ছড়িয়ে পড়লে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ক্ষোভে ফেটে পড়ে হিন্দু সন্ন্যাসী এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পুলিশের সাথে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ বাঁধে। সেই সময় বিক্ষোভকারীদের একটি স্লোগান রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেয়, এই পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ নয়, এরা বাংলাদেশের পুলিশ। গেরুয়া বসনধারী সন্ন্যাসীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনাকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরা সাধারণ মানুষের কাছে মমতা সরকারের হিন্দু বিরোধী অবস্থান হিসেবে তুলে ধরতে সক্ষম হন। এই পরিস্থিতির পূর্ণ সুযোগ নেয় বিজেপি। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ তোলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদদে ভোটার তালিকায় 1,25,00,000 অবৈধ অনুপ্রবেশকারীর নাম রয়েছে। বিজেপি প্রচারের মূল অস্ত্র হয়ে দাঁড়ায় একটি ভয় যে ওপার বাংলার হিন্দুরা বিপন্ন, আর এপার বাংলায় অবৈধভাবে ঢুকে মুসলিমরা জনবিন্যাস বদলে দিচ্ছে। শেখ হাসিনা শূন্য বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তাহীনতা এবং বর্ডারের ওপার থেকে অনুপ্রবেশের আশঙ্কায় মূলত বাংলার সেই পুরনো অসাম্প্রদায়িক রাজনীতির মোড়কটি ভেঙে চুরমার করে দেয়। হিন্দু মুসলিম বাইনারি বা মেরুকরণ হয়ে ওঠে ভোটের প্রধান ইস্যু। এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিল মতুয়া ভোট ব্যাংক। হরিচাঁদ ঠাকুরের অনুসারী এই নমশূদ্র সম্প্রদায় পশ্চিমবঙ্গের অনেকগুলো আসনের ভাগ্য নির্ধারণ করে।
অনেকেই ভেবেছিলেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা এসআইআর নিয়ে বিভ্রান্তির কারণে মতুয়ারা হয়তো বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক উল্টোটা। কেন মতুয়ারা সব ভুলে বিজেপিকেই বেছে নিল? কারণ বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী হিংসা তাদের পূর্বপুরুষদের উপর হওয়া ধর্মীয় নির্যাতনের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। তারা নিজেদের কেবল একটি নিম্নবর্ণের গোষ্ঠী হিসেবে নয়, বরং নির্যাতিত হিন্দু উদ্বাস্তু হিসেবে দেখতে শুরু করেছে। এমনকি যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা ছিল, তারাও এই আশায় বিজেপিকে ভোট দিয়েছে যে একটি হিন্দুত্ববাদী দলই কেবল তাদের নাগরিকত্ব এবং স্থায়ী ঠিকানার নিরাপত্তা দিতে পারে। মতুয়া সম্প্রদায় সম্পর্কে বলতে হয় যে মতুয়া সম্প্রদায়ের শেকড় হলো বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে। বলা যায় এই ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের অনুসারীরাই আজকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে তাদের প্রভাব এতটাই, পশ্চিমবঙ্গে প্রায় 1.5 থেকে 2 কোটি এই মতুয়া সম্প্রদায়ের জনগোষ্ঠীর বসবাস এবং আসন প্রতি 20 থেকে কোনো আসনে 40% পর্যন্ত তারা ভোটের প্রভাব রাখেন। আরেকটি জিনিস আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসেছিলেন সর্বশেষ, এবং এই সফরে এসে তিনি গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের যে আদি ভূমি, সেই ভূমি সফর করতে ভোলেননি কিন্তু। এবং এই সফরের মূল উদ্দেশ্যই ছিল আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট এবং ভোট ব্যাংক। এবং এই ঘটনাগুলোর প্রেক্ষিতে মতুয়া সম্প্রদায় বলা যায় একচেটিয়া বিজেপির ভোট ব্যাংক ভর্তি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বহুত্ববাদের কথা আমরা বলতাম, বাংলাদেশের পরিস্থিতি তাকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। প্রতিবেশী দেশের অস্থিতিশীলতা বিজেপির হাতে এমন এক রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছিল যা বাংলার দীর্ঘদিনের বামপন্থী বা জনকল্যাণমুখী রাজনীতির দেওয়া দেয়াল ভেঙে দিতে সক্ষম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বনাম বিজেপির অস্তিত্বের লড়াইয়ে এই যুদ্ধে শেষ পর্যন্ত জয় হলো বিজেপির বাংলাদেশ ফ্যাক্টরের। বাংলাদেশের প্রতিটি ঘটনার প্রতিদ্বন্দ্বী আজ পশ্চিমবাংলার ব্যালট বাক্সে শোনা গেছে। পশ্চিমবঙ্গের এই নতুন রাজনৈতিক মোড় আগামীর ভারতকে কোন পথে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। সবচেয়ে বড় কথা, শুভেন্দু অধিকারী, যিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি গতকাল তার ভবানীপুর আসনে নির্বাচনী ফলাফল পাবার পর একটা কথা বলেছেন যে হিন্দুত্ববাদের জয় হয়েছে। আমি এটিকে তিনি যে খুব বাড়িয়ে বলেছেন, মিথ্যে কথা বলেছেন তা নয়। হিন্দুদের মধ্যে যে একটা বিভেদ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বামফ্রন্টে ভোট কিংবা অন্যান্য শিবিরে যে ভোট, সেই বিভেদগুলা অনেকটা উবে গেছে। উবে যাবার কারণে ঐক্যবদ্ধভাবে হিন্দুত্ববাদের পক্ষেই পশ্চিমবাংলার জনগণ ভোট দিয়েছে। সার্বিকভাবে মোদ্দা কথা যদি বলি যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন, হিন্দুদের ওপর যে অত্যাচার, এর একটা বড় ধরনের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হিন্দুদের ঐক্যের জন্য। সার্বিকভাবে আমরা বলতে পারি যে হিন্দু ঐক্যই বিজেপিকে এই বিশাল জয় এনে দিয়েছে। এখন এই জয় কোন পথে নিয়ে যায় পশ্চিমবাংলা কিংবা বাংলাদেশকে বা পুরো ভারতবর্ষকে, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।